আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? চলে এলাম এইচএসসি 21-এর বায়োলজির যে 3 নম্বর অ্যাসাইনমেন্ট সেটা নিয়ে। সো এই অ্যাসাইনমেন্টটা নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে। মূলত আবৃতবীজি উদ্ভিদের মালভেসি গোত্রের একটা হচ্ছে ঢ্যাঁড়স এবং আরেকটা হচ্ছে জবা, এই দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে অপশন আছে, জবা ছাড়াও অন্যান্য উদ্ভিদও ইউজ করা যাবে যদি জবা অ্যাভেলেবেল না থাকে। তো চলো খুব সহজেই আমরা এই জিনিসটা শিখে ফেলবো, এবং আমি সবসময় বলি যে আমরা ট্রাই করব প্রকৃত জিনিসটা শেখার। আমরা হয়তো বা কারো দেখে লিখে ফেললাম, কিন্তু কেন লিখলাম আমরা যদি সেটাই না জানি তাহলে কিন্তু ঝামেলা। তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে অ্যাসাইনমেন্টের কাঠামো, এগুলো তো যা আছে তাই। অ্যাসাইনমেন্টের একটা কাঠামো আমি দিয়েছি, এবং এই অ্যাসাইনমেন্টে তোমাদের মার্কস হচ্ছে 12 মার্ক। সো এই 12 মার্ক বা 12 মার্কস পাওয়ার জন্য তোমাদের যা করতে হবে সেটা হচ্ছে, এই যে তুমি লক্ষ্য করো ছক 1, আমি যদি তোমাদেরকে একটু পেছনে গিয়ে নির্দেশনাটা একটু দেখাই ভাইয়া, লক্ষ্য করো এই যে ক খ গ, কয়ে বলছে ছক 1-এ ঢেঁড়সের কাটা অংশের ছাপটি শনাক্তকরণ, লেবেলিং এবং ব্যাখ্যা করো। আচ্ছা, ক্ষয়ে বলছে ছক 2-এ যে 11টা ঘরে ফুলের স্তবকের সংখ্যা, এবং গ-এ বলছে পুষ্প সংকেত। তার মানে 12 মার্কস পেতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে, এই যে ছক 1, এই পুরো ছক 1টা ঢেঁড়সের ছাপ নিতে হবে, সেটাকে লেবেলিং করতে হবে এবং এটা শনাক্ত করতে হবে, এবং এর উপর একটা ব্যাখ্যা দিতে হবে যে কেন এটা তুমি মনে করলা এটা ঢেঁড়স। এটা হচ্ছে 4 মার্কস। নেক্সট 4 মার্কস কি? এখানে দেখো 11টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এই যে একটা ঘর। সো এই 11টা ঘর যদি আমরা পূরণ করতে পারি, ফুলের বিভিন্ন স্তবক, এখানে কোন ফুল নিতে হবে? মেইনলি বলেছে জবা নেওয়া যেতে পারে, বাট যদি জবা না থাকে তাহলে অন্যান্য কিছু। আমি জবা পেয়েছি, আমি আর অন্য কিছুতে গেলাম না। তো এই 11টা ঘর যদি আমরা পূরণ করে থাকি বা পূরণ করতে পারি তাহলে আমরা পাবো 4 মার্কস। অ্যান্ড ফাইনালি গ নাম্বার, এই যে জবার যে পুষ্প সংকেত, অর্থাৎ তুমি যে ফুল এখানে নিয়েছো তার পুষ্প সংকেতটা যদি আমি এখানে লিখে ফেলতে পারি, তাহলে এই পুষ্প সংকেতটা লেখার জন্য আমরা পাবো আরও 4 মার্কস। সো এই হচ্ছে আমাদের 12 মার্কসের কাজ। তো তোমরা এই ছকটা সুন্দরভাবে লিখে তারপর তুমি ছকের শুরুতে হোক শেষে হোক ক নঙ্গের উত্তর, খ নঙ্গের উত্তর, গ নঙ্গের উত্তর, তোমার যা মন চায় তুমি লিখতে পারো, কিন্তু 12 মার্কস যেহেতু এই ছকের মধ্যে আছে, এই ছকটা আমরা সুন্দর করে লিখবো। যেমন তোমাদের বলেছে পুষ্প সংকেত লিখতে, এখন তুমি যদি ভাই মনে করো আমি পুষ্প সংকেতের ব্যাখ্যাও লিখে দিব, দাও, কোনো সমস্যা নাই। আমাদের পুষ্প সংকেত লিখতে হবে। তো চলো আমরা স্টার্ট করি। শুরুতে আমরা এই 8 মার্কসটা খুব সহজেই হাতের মুঠোয় নিয়ে আসি। তো কিভাবে? তোমরা একটা জিনিস সবাই জানো যে জবা এবং ধানের পুষ্প সংকেত তোমাদের বইয়ে দেওয়া আছে। একটা জিনিস কি জানো, মালভেসি এটা এমন একটা গোত্র, এই গোত্রে জবা ছাড়াও আরও অনেক কিন্তু উদ্ভিদ আছে। তো সেই উদ্ভিদের ফুল আছে। তো ভাইয়া মালভেসি গোত্রের জবার এই যে প্রত্যেকটা স্তবকের যে সদস্য সংখ্যা অন্যান্য ওই মালভেসি গোত্রের অন্যান্য উদ্ভিদের সাথে কিন্তু নাও মিলতে পারে। এ কারণে বইয়ের মধ্যে যখন মালভেসি গোত্রের পুষ্প সংকেত দেওয়া আছে তখন কিন্তু রেঞ্জ দিয়ে দেওয়া আছে। কেন রেঞ্জ দিয়ে দেওয়া আছে? কারণ মালভেসি গোত্রের এক এক উদ্ভিদের এতটা থাকতে পারে, কোন উদ্ভিদের এর চেয়ে বেশি থাকতে পারে, এরকম। বাট জবা তো জবাই, হিবিস্কাস রোজা সাইনেনসিস, এটার পুষ্প সংকেত তো সেম। দুনিয়ার সকল জবাই একই রকম, দুনিয়ার সকল জবার পাপড়ি 5টা, দুনিয়ার সকল জবার বৃত্তাংশ 5টা, দুনিয়ার সকল জবার পুংকেশর অসংখ্য। সো এটার মধ্যে তো কোনো চেঞ্জ নাই। তাই বাচ্চারা, তোমাদের যদি জবা নাও থাকে, তুমি যদি জবার পুষ্প সংকেতটা এখানে লিখা দাও, দেন পুষ্প সংকেতটা থেকেই তুমি এই 11টার মধ্যে 8-9টা জিনিস পূরণ করতে পারবা। সো 8 মার্কস কিন্তু হয়ে গেল। বাট যেহেতু আমাদেরকে শিখতে হবে, আমরা আজকে অন্তত হাতে কলমে দেখবো যে আসলে কোনটা উপবৃত্তাংশ, কোনটা পাপড়ি, কোনটা কি পুংকেশর, সেটা একটু হালকা পাতলা দেখব। এখন শুরুতেই জবার এই পুষ্প সংকেতটা লিখবো কিভাবে, মনে রাখবো কিভাবে। সো পরীক্ষায় কিন্তু রিটেনেও দিয়ে দেয় যে জবার পুষ্প সংকেত লেখো। বিশেষ করে ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে এরকম ছোট ছোট প্রশ্ন দেয়। ইন্টারমিডিয়েট পরীক্ষা, বোর্ড পরীক্ষাও কিন্তু দিয়ে দিতে পারে। সো এটা মনে রাখার জন্য টেকনিক হচ্ছে, আমি এখানে লিখি, আমি আবারও বলছি পুষ্প সংকেতটা বোঝার জন্য আমি এখানে লিখি, তোমরা আবার ভাইবো না যে এই ছকে লিখছি।
তো প্রথমে যেটা মাথায় রাখবা, আমরা জানি যে যে ফুলের উপবৃত্তি আছে, সো উপবৃত্তি, বৃত্তি, দল, পুংস্তবক আর গতে গর্ভাশয়, যেটাকে আমরা স্ত্রী স্তবক বলি। তো একটা ভয় দেখাইছে তোমাদেরকে, আমি একটু দেখাই দিই ভাইয়া ভয়টা কি। সেটা হলো তোমাদের বলছে এই যে পরের পৃষ্ঠায় এই জিনিসগুলো পড়তে হবে। দেখো এখানে লেখা আছে অ্যাসাইনমেন্টের সহায়ক তথ্য, এবং এটা কিন্তু মূল অ্যাসাইনমেন্টের নিচের তালিকাটা ওঠানোর প্রয়োজন নাই। বিলিভ করো এখানে এত কিছু দিয়েছে, এই জিনিসগুলো একদম হায়ার লেভেলের পড়া, অনার্স মাস্টার্সের বই থেকে তুলে দিছে। ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু এত কিছু এরকম এতগুলো সংকেত বর্ণ কিন্তু নাই। সো এরা পাইসে তুলে দিছে, এবং বিলিভ করো এগুলো একটাও তোমার জানার দরকার নেই আপাতত, কারণ এত কিছু তো তোমার বইই নাই। সো রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, ওকে। আসো, তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, তোমার এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এটা হচ্ছে উপবৃত্তি, এটা হচ্ছে বৃত্তি, এটা হচ্ছে দল, এটা হচ্ছে পুংস্তবক, এটা হচ্ছে স্ত্রী স্তবক। সো স্ত্রী স্তবককে আমরা গ দিয়ে প্রকাশ করি, স্ত্রী দিয়ে প্রকাশ করি না। গ মানে হচ্ছে গর্ভাশয়। আর ঠিক এর আগে আমরা দুইটা জিনিস, এদের লিঙ্গ কেমন, এরা একলিঙ্গিক না উভলিঙ্গিক সেটা। তো জবা ফুলে পুং স্ত্রী দুটোই আছে। সো আমরা সবাই জানি পুরুষরা আগে তীর ধনুক নিয়ে থাকতো। সো এটা হচ্ছে সেই ঢাল তলোয়ার, এটা হচ্ছে কি ঢাল, এটা হচ্ছে তলোয়ার। আর স্ত্রীরা স্ত্রীরা আয়না নিয়ে থাকতো, আয়না দিয়ে মুখ দেখতো, সেটা স্ত্রী। আর উপরে এটা দিলে পুরুষ, তাহলে দুটাই যদি দেই তার মানে একটু হিজড়া টাইপ, অর্থাৎ উভলিঙ্গ সেটা চলে আসছে। এবং আর একটা জিনিস, এই রকম গোল্লা দিয়ে আমরা এরকম ভেতরে একটা প্লাস দিব, এটার অর্থ হচ্ছে বহু প্রতিসম, এটার অর্থ হচ্ছে বহু প্রতিসম। সো এখন লক্ষ্য করো পুষ্প সংকেত আমরা মনে রাখবো কিভাবে, এই সিকোয়েন্সটা আমাদের এমনি মনে থাকবে, উপবৃত্তি, বৃত্তি, দল, পুং, স্ত্রী। আর তার আগে কি আছে, শুরুতে প্রতিসম্যতা লিঙ্গ, প্রতিসম্যতা লিঙ্গ, উপবৃত্তি, বৃত্তি, দল, পুং, স্ত্রী। এবার যেটা আমরা মনে রাখবো যে জবার সবকিছুই হচ্ছে 5, জবার সবকিছুই হচ্ছে 5 এক্সেপ্ট এই যে ইয়েলো কালার, যে হলুদ হলুদগুলো তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া, এই যে হলুদ, এই হলুদগুলো হচ্ছে কিন্তু পুংকেশর। তাহলে এই হলুদ পুংকেশরের সংখ্যা কিন্তু এটা ভিজে গেছে, এই হলুদ পুংকেশর কিন্তু অসংখ্য, এটা কিন্তু 5টা না, অসংখ্য। তাহলে এই পুংকেশর বাদে বাকি সব কিছুই কিন্তু 5। তাহলে তোমার প্রথম কাজ হলো এই সিকোয়েন্সটা লেখা 5 5 5 5, বাট শুধুমাত্র পুংকেশরের জায়গায় তুমি দিয়ে দিবা ইনফিনিটি মানে অসংখ্য। তুমি কি দিয়ে দিবা, ইনফিনিটি মানে অসংখ্য। এখন এখন তাহলে দেখো সংখ্যা হয়ে গেল, সংখ্যা হয়ে গেল। তো এবার আমি যদি সংযোগের ব্যাপারটা এখন তোমাদেরকে নাও বলি, তাহলে এইটুকু থেকে তুমি এই ছকটার কি কি পূরণ করতে পারছো সেটা আমি তোমাদেরকে এখন একটু দেখাই। লক্ষ্য করো তোমাদের অ্যাসাইনমেন্টের ছকের প্রথমে যেটা বলেছে যে প্রতিসাম্য, অর্থাৎ পৃথিবীতে অনেক ধরনের প্রতিসাম্য, তার উপর ভিত্তি করে অনেক প্রতিসম ফুল আছে। এর মধ্যে আমরা সবাই জানি অরিও, তোমরা জুওলজির প্রথম অধ্যায়ে পড়েছো যে হাইড্রা, তারপর তারা মাছ পড়ছো না, এগুলো হচ্ছে অরিও প্রতিসম। অরিও প্রতিসম মানে হচ্ছে অক্ষ বরাবর যদি আমরা ভাগ করি, যেমন আমি মানুষ, আমাকে যদি এই অক্ষ বরাবর ভাগ করা হয় তাহলে আমার দুই পাশটা সমান হবে, তাই আমি দ্বিপার্শ্বীয় প্রতিসম। কিন্তু এই অক্ষ ছাড়া অন্য আর কোনো অক্ষ দিয়ে যদি আমাকে ভাগ করে তাহলে আমি কিন্তু প্রতি পাশে সমান হচ্ছি না। তাহলে যারা বহু প্রতিসম, তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে দুই পার্শ্বে প্রতিসম একবার, তাহলে যারা একের অধিকবার প্রতিসম তারাই হচ্ছে বহু প্রতিসম, যার অপর নাম হচ্ছে অরিও প্রতিসম। এবং জবা এটা কিন্তু একটা আদর্শ বহু প্রতিসম, যদিও ফুলটা যদি এরকম ওপেন থাকতো আমি খুব ভালো বোঝাতে পারতাম বা দেখাতে পারতাম সরাসরি, যেহেতু জবার এরকম এরকম চারদিকে বিস্তৃত হয়ে যায়, এদিক দিয়ে কাটলেও যেমন এদিক দিয়ে কাটলেও ঠিক তেমনই থাকবে। তো যেহেতু আমরা সবাই জানি এটা হচ্ছে বহু প্রতিসমের সাইন, কিন্তু তোমাদের বইয়ের এখানে বহু প্রতিসম লেখা নাই, অবলিক 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 দিয়ে অরিও প্রতিসম লেখা আছে। আমি অন্য কালার ইউজ করি, তাহলে এখানে আমি লিখে দিলাম অরিও প্রতিসম। তাহলে দেখো এই পুষ্প সংকেতটা জেনেই এইটা মানেই কিন্তু হচ্ছে অরিও প্রতিসম। এই অরিও মানেই কিন্তু বহু প্রতিসম, সেটা আমি পাশে লিখে দিলাম, তবে পরীক্ষার খাতায় এটা না লিখলেও চলবে, জাস্ট বোঝানোর জন্য লিখে দিলাম, কারণ বহু প্রতিসম টার্মটা কিন্তু মানে নাই দেওয়া। ওকে,
যাহাই অরিয় তাহাই বহু প্রতিসম। সেকেন্ড যেটা কথা, এইটা মানে হচ্ছে উভলিঙ্গ। তাহলে লিঙ্গ কি হবে? এখানে কিন্তু সেই জিনিসটা কোথায় গেল? হ্যাঁ, এই যে দেখো, সেই জিনিসটা কিন্তু সুন্দর করে বলে দিছে, স্ত্রী পুরুষ না উভলিঙ্গ। যেহেতু বলেই দিছে স্ত্রী না পুরুষ না উভলিঙ্গ, তাহলে এটা উভলিঙ্গ, তাহলে আমরা এইভাবে লিখবো। হ্যাঁ, এখানে কিন্তু অরিয় লিখছে তাই অরিয় লিখছি। তাহলে আমরা এখন কি লিখে দিব? আমরা লিখে দিব উভলিঙ্গ। এবার সবচেয়ে একটা খারাপ লাগা কাজ করে আমার মধ্যে, যে প্রশ্নেও একটু ভুল আছে। তোমরা হয়তো বা রাগ করতে পারো যে ভাই আপনি মনে হয় খুব জানেন, শুধু ভুল ধরেন। ব্যাপারটা তা না। যেটা ভুল, আমারও কিছু ভুল হয়, তো আমি যেটা ভুল পাই সেটা তো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, চুপ করে তো থাকবো না। যেমন লক্ষ্য করো ভাইয়া, এখানে বলেছে উপবৃত্তির সংখ্যা। তোমাদেরকে আমি একটু বোঝাই দেই ভাইয়া একটা জিনিস, খুব ভালো করে খেয়াল করো। এই যে জবাটা দেখছো না ভাইয়া, এই জবার এই যে এইটা এটা 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 হচ্ছে, এই যে এটা হচ্ছে উপবৃত্তির একটা অংশ, তাই এটার নাম উপবৃত্তাংশ। আবার বলি, যেমন এটা উপবৃত্তির একটা অংশ, তাই এর নাম উপবৃত্তাংশ। তো ভাইয়া উপবৃত্তাংশ মানে উপবৃত্তির অংশ, তার মানে 1 2 করে আমরা এখানে টোটাল 5টা পাবো। কয়টা পাবো? এরকম 5টা পাবো। তাহলে এই 5টা হচ্ছে উপবৃত্তির অংশ। তাহলে প্রশ্ন বলতে পারতো যে উপবৃত্তাংশের সংখ্যা কয়টা, তাহলে কিন্তু ভাইয়া এখানে উত্তর হতো 5। কিন্তু দুঃখের বিষয়, প্রশ্নে বলেছে উপবৃত্তির সংখ্যা। ভাইয়া সেই হিসেবে কিন্তু উত্তর হবে 1, কারণ উপবৃত্তি তো পুরাটাকেই বলে, আর সেই উপবৃত্তির অংশ হচ্ছে ভাইয়া 5টা। কিন্তু বলে রাখি, এখানে আমি যদি একদম সঠিকভাবে এগোতে চাই, তাহলে এখানে উপবৃত্তির সংখ্যা আমি 1 দিব। কিন্তু এই 1 দিলে টিচাররা তোমাদেরকে ভুল দিবে, কারণ টিচাররা আসলে ওইভাবে চিন্তা করে নাই। তারা উপবৃত্তি, এই যে ভাইয়া উবৃর নিচে 5 লিখছি, সো ভাইয়া উবৃর নিচে 5 মানে উপবৃত্তি 5টা না। এই জিনিসটাই তো অনেকেই জানে না, বোঝে না, কি বলবো, আর কিছু বলার নাই। তো উবৃ 5 মানে উপবৃত্তি আছে এবং এই উপবৃত্তির অংশ হচ্ছে 5টা। সো উবৃ 5 মানে উপবৃত্তি 5টা না ভাইয়া, উপবৃত্তাংশ 5টা। এইটা কেউ বোঝে না। সো এ কারণে এই প্রশ্নের মধ্যেও ভুল করে দিয়েছে উপবৃত্তির সংখ্যা। এখন যদি আমি 1 দেই, এবং যদি আসলে লজিক দিয়ে যুদ্ধ করার ব্যাপার ছিল, তাহলে কিন্তু আমি জয়ী হতাম। কিন্তু আলটিমেটলি টিচার তো দেখবে, 1 দেখলে ঘ্যাচাং করে কাইটা দিবে, তাই তুমি রিস্ক নিও না, বাট প্রকৃত বিষয়টা জানো। তাহলে এখানে দেওয়া উচিত ছিল উপবৃত্তাংশের সংখ্যা। অনুরূপভাবে বৃত্তির সংখ্যা না দিয়ে কি দেওয়া উচিত ছিল? বৃত্তাংশের সংখ্যা। তাহলে বৃত্তাংশের সংখ্যা হলে এখানে হয়তো 5, কিন্তু যেহেতু বৃত্তির সংখ্যা দিছে, আসলে হয়তো কিন্তু 1। বাট যাই হোক, আমরা এইটাকে আর ভুল হিসেবে ধরছি না। এটা ভুল, কিন্তু আমরা আজকে ধরছি না। আমরা যদি এটাকে ভুল হিসেবে ধরি, আমাদেরকে দেখবা যে উল্টা ভুল হয়ে যাবে। তাহলে এই যে বৃ 5, সেই 5 লিখলাম। তাহলে ভাইয়া দলের সংখ্যা কয়টা? ভাইরে, এই যে পুরো কালারফুল জিনিসটা, এই পুরোটার নামই দল, এবং দলের এই প্রত্যেকটা অংশকে বলে পাপড়ি। এখানে লিখতে হইতো পাপড়ির সংখ্যা কয়টা, তাহলে না আমরা এখানে লিখতাম 5টা, তাই না? কিন্তু এরা পাপড়ির সংখ্যা না লিখে লিখছে দলের সংখ্যা। ওরে ভাই, দল তো পুরোটাই একটা দল, এ কি 5টা আলাদা আলাদা ফুল নিছি যে 5টা দল থাকবে? বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। যাই হোক, আমরা এটাকে ওদের একটু মিস্টেক, স্লিপ অফ মানে মিস্টেক এরকম টাইপের ধরে নিলাম। তাহলে দলও কয়টা? 5টা। এবার বলছে পুংকেশরের সংখ্যা। এটা ঠিক বলছে, এইখানে আর বলে নাই। এই পুং মানে কিন্তু পুং স্তবক, এইখানে আবার ভালো কাজ করছে, বলে নাই পুং স্তবকের সংখ্যা। দেখছো, মানে কখন যে কি লিখছে ঠিক নাই। তাই পুং স্তবক আছে, সেখানে পুংকেশর অসংখ্য। ভেরি গুড, এটা ঠিক আছে। তাহলে পুংকেশরের সংখ্যা অসংখ্য। তাহলে এটা তুমি বাংলায় এইভাবে লিখতে পারো, অসংখ্য, ব্র্যাকেটে ইনফিনিটি দিয়ে দিতে পারো, ব্র্যাকেটে ইনফিনিটি দিয়ে দিতে পারো। এবার এই যে পুষ্প সংকেত, আমি এখানে যেটা লিখতেছি এটাই চলে আসবে এখানে। তাহলে আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইলাম, তোমার জবা খোঁজার দরকার নাই, জবার পুষ্প সংকেত তো তুমি জানো, সেই পুষ্প সংকেত তোমাকে ঠাটা মুখস্থ করতে হবে। মুখস্থ রাখার টেকনিকও আমি শেখাচ্ছি। কি বললাম? এই সিরিয়ালটা পারবা, সব পাস, সব পাস। আর হলুদ 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 জিনিসগুলো তো অনেক, ওইটাই পুংকেশর, ওইটা হচ্ছে অসংখ্য। এরপরের কাহিনীগুলো আসছি। তাহলে এইটুকু দিয়ে আমরা 1 2 3 4 5 6টা ঘর পূরণ করে ফেললাম, 6টা ঘর পূরণ করে ফেললাম। এবং আরো মজার বিষয়, এটা কিন্তু গড়ফাস হয়। তাহলে এর মধ্যে আছে 5। তাহলে আমরা আর এত
কাহিনী না করে লিখে দিই 5। তাহলে 7টা ঘর পূরণ করলাম জাস্ট এতটুকুতেই। এইটা মনে রাখা কি খুব কঠিন? দেখো আমার মুখস্থ হয়ে গেছে। প্রথমে বহু প্রতিসম, উভলিঙ্গ, উপবৃত্তি, বৃত্তি, দল, পুং, স্ত্রী। স্ত্রীটাকে ঘ দিয়ে প্রকাশ করতে হয়। এইবার বাকি 4টা পূরণ করার জন্য আমরা এই পুষ্প সংকেতটাকে কমপ্লিট করব। বাকি 4টা পূরণ করার জন্য পুষ্প সংকেতটাকে কমপ্লিট করি। চলো। তো এখন তোমরা মাঝে মধ্যে দেখবা এই সংখ্যাগুলোর চারদিকে কারো ব্র্যাকেট আছে, কারো আবার চারদিকে ব্র্যাকেট নাই। এন্ড প্রশ্ন হচ্ছে ব্র্যাকেট কেন দিছে, কেন দেয়নি? বোঝার সুবিধার্থে ব্র্যাকেট মানে হচ্ছে সংযোগ, এবং আরো ভালো করে যদি আমি বোঝাই, ব্র্যাকেট মানে হলো সমসংযোগ। অর্থাৎ সম মানে কি? একই। অর্থাৎ একই স্তবকের যে বিভিন্ন অংশ তারা যদি একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে সেটাকেই বলবো সমসংযোগ, এবং তখন ওই সংখ্যাগুলোকে ব্র্যাকেট দিতে হয়। যেমন তোমরা এই জবাটার দিকে একটু যদি ভাইয়া তাকাও তাহলে খুব ভালো বুঝতে পারবা। এই যে দেখো, জবার এটা উপবৃত্তি, হ্যাঁ জবার এটা উপবৃত্তি। তাহলে এই উপবৃত্তিটা টোটালি কিন্তু সেপারেট। এটা উপবৃত্তাংশ। এই উপবৃত্তাংশটা কিন্তু এর সাথে যুক্ত নাই। দেখো ভাইয়া টোটালি কিন্তু এরা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। কিন্তু লক্ষ্য করো উপবৃত্তাংশের উপরে এইটা কিন্তু বৃত্তাংশ, জুম ঠিক হও, এই যে এইটা কিন্তু ভাইয়া বৃত্তাংশ। দেখো এই বৃত্তাংশ আর এই বৃত্তাংশ কিন্তু পরস্পর যুক্ত। তার মানে বৃত্তাংশ 5টা, তারা দেখো একটা আরেকটার সাথে কিন্তু যুক্ত, বাট উপবৃত্তাংশগুলো দেখো টোটালি সেপারেট। উপবৃত্তাংশগুলো দেখো ভাইয়া টোটালি সেপারেট। তার মানে এই যে উপবৃত্তাংশ, এটা হচ্ছে একই স্তবক উপবৃত্তির অংশ, বাট তারা একটা আরেকটার সাথে যুক্ত না, তাই আমরা কি এখানে ব্র্যাকেট দিব না। কিন্তু বৃত্তির 5টা অংশ তারা একটা আরেকটার সাথে যুক্ত, তাই এখানে আমরা ব্র্যাকেট দিব। আর এই পাপড়িগুলোও কিন্তু একটা আরেকটার সাথে যুক্ত না, এরকম করে একদম টোটালি আলাদা সেপারেট করা যায়। এরা কিন্তু একটা আরেকটার সাথে একদম এভাবে এখানে যেমন লাগছে, লেগে গেছে, এরকম কিন্তু লাগা নেই, একটা আরেকটার উপরে আছে, এটা তাদের বিন্যাস। কিন্তু এইটা এমনভাবে দেখো জয়েন হয়েছে, এরকম তো এই পাপড়ির সাথে এর একটা সাইড এর একটা সাইডের সাথে লাগা নাই ভাইয়া। সো এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এই চিত্র থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে উপবৃত্তির অংশগুলো সেপারেট, তাই আমরা এখানে ব্র্যাকেট দিব না। আচ্ছা, বৃত্তির অংশগুলো একটা আরেকটার সাথে লাগানো, তাই এখানে আমরা ব্র্যাকেট দিব। দলের অংশ পাপড়িগুলো একটা আরেকটার সাথে ওই রকম ভাবে লাগানো না, তাহলে এখানেও আমরা ব্র্যাকেট দিব না। তাহলে মনে রাখার সুবিধা হচ্ছে এভাবে, তুমি তো দেখে দেখে বুঝবা, কিন্তু যখন পরীক্ষার হলে তোমার অ্যাডমিশন টেস্ট আসবে, তোমার কি আর এত চিন্তা করতে হবে বা এত ফুল দেখার টাইম আছে? নাই। তুমি মনে রাখবা এভাবে, শেষের 2টায় ব্র্যাকেট, আর এই 3টার মধ্যে যার নামে শুরুতে ব্র আছে সেটাতে ব্র্যাকেট, ব্র্যাকেট শেষ। তাহলে মনে রাখবা কিভাবে? শেষের 2টাতে ব্র্যাকেট, আর এই 3টার মধ্যে যার নামে ব্র সেটা হচ্ছে ব্রি ব্র্যাকেট শেষ। ক্লিয়ার? তাহলে ব্র্যাকেটের খেল খতম। তাহলে ব্র্যাকেট মানে এখন আমি কি বুঝবো? পরস্পর ওই অংশগুলো পরস্পর যুক্ত। তাহলে আমরা যদি এখানে আসি, এখানে কি বলছে? বৃত্তি পরস্পর সংযুক্ত, আসলে হয়তো বৃত্তাংশ পরস্পর সংযুক্ত। বাই দ্য ওয়ে, হ্যাঁ, তো তোমাদের অ্যাসাইনমেন্টের এখানে কি বলছে তোমরা একটু দেখে নাও। এই যে লিখছে বৃত্তি এগুলো যে সংযুক্ত দললগ্ন, হ্যাঁ অথবা না। তাহলে বৃত্তি পরস্পর সংযুক্ত, হ্যাঁ না? হ্যাঁ। তাহলে এখানে আমি কি লিখে দিব? এখানে আমি লিখে দিব হ্যাঁ, সুন্দর করে হ্যাঁ চন্দ্রবিন্দু দিয়ে দিবা। তারপর বলছে দল পরস্পর সংযুক্ত, আসলে হয়তো পাপড়ি পরস্পর সংযুক্ত। আচ্ছা, তো দলের এখানে কি আমরা দিছি ব্র্যাকেট? দেই নাই, তার মানে দল পরস্পর সংযুক্ত না। সো আমরা এখানে লিখে দিব না, এর উপরে আবার কেউ চন্দ্রবিন্দু দিও না। ওকে, তাহলে আর মাত্র আছে 2টা ঘর। কয়টা ঘর? 2টা ঘর। সো এটার জন্য পুষ্প সংকেত আমাদের এখনো কমপ্লিট হয়নি। তাহলে তুমি চিন্তা করে দেখো ভাই, তুমি যদি পুষ্প সংকেতটা মনে রাখতে পারো, এই 11টা ঘর তোমার কমপ্লিট। এবং এগুলো কিন্তু এমসিকিউতে আসে, বলে যে জবা ফুলের এটা কয়টা, এটা আছে না নাই, তাহলে তোমার পুষ্প সংকেতটা মনে রাখতে হবে। দ্যাটস অল। হ্যাঁ, তোমাদের এখানে কি বলছে? নিয়মটা হয়েছে জবা তুমি হাতে নিবা, নিয়ে গুনবা পাপড়ি কয়টা, ও 5টা। তাহলে এখানে তুমি এখানে 5 লিখবা, লেখার পর তুমি এইখানে সেই সংখ্যাগুলো দিবা।
কিন্তু আমরা উল্টো কাজ করছি। এইটা জানি, এইখান থেকে আমরা সব লিখে ফেলবো, শেষ। ওকে ভাই, এইবার 8 নাম্বার কি বলছে দেখো। 8 নাম্বারটা বলছে পুংকেশর দল লগ্ন। আমি যদি এটাকে একটু ভেঙে ভেঙে বলি, পুংকেশরটা দলের সাথে লাগানো। মানে হচ্ছে দল মানে কি ভাইয়া? পাপড়ি। লক্ষ্য করো, এই যে পুং স্তবকটা দেখছো, এই যে পুং স্তবকটা দেখছো, এইটা যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখবো যে এটা একদম পাপড়ির সাথে কিন্তু লাগানো আছে, যে পাপড়ির গোড়ার সাথে কিন্তু এটা লাগানো আছে। তাহলে তোমরা বুঝতে পারছো কি না? তাহলে এই যে পুংকেশর, এইটা কিন্তু এই দলের সাথে কিন্তু লাগানো আছে। তো এখন লক্ষ্য করো, এই পুংকেশর বা পুং স্তবকটা এটা একটা আলাদা স্তবক, এই দল কিন্তু একটা আলাদা স্তবক। তো যখন দুইটা ভিন্ন স্তবক একটা আর একটার সাথে লাগানো থাকে তখন এদেরকে ব্রাকেট দেওয়া হয় না। ব্রাকেট না দিয়ে এদের মাথার উপরে এরকম একটা দাগ দেওয়া হয়, অথবা কেউ কেউ বলে এমন করে দেওয়া হয়। তো যাই হোক, বইয়ে যেহেতু এইটা আছে আমরা এটাই দিলাম। তাহলে এই চিহ্নর অর্থ কি? এই চিহ্নর অর্থ হলো দল, পুংস্তবক এই দুইটা পরস্পর লাগানো, অর্থাৎ পুংস্তবকটা অ্যাকচুয়ালি দল লগ্ন। ঠিক আছে, এটা কি? দল লগ্ন। হ্যাঁ, কিন্তু এই দুইটা ভিন্ন স্তবক, তাই এদের মধ্যে যে সংযোগ সেটাকে আমরা বলবো অসম সংযোগ। আর এই যে ব্রাকেট, এটাকে বলবো সমসংযোগ, কারণ ব্রাকেট দিয়েছি যে 5টার মধ্যে, এই 5টা হচ্ছে একই স্তবকের কি অংশ, কিন্তু এই দুইটা তো ভিন্ন। তার মানে এখানে বলছে পুংকেশর দল লগ্ন কিনা, তাহলে আনসার হচ্ছে হ্যাঁ। আনসার হচ্ছে হ্যাঁ। আনসার হচ্ছে হ্যাঁ। এন্ড লাস্ট ওয়ান, গর্ভাশয়ের অবস্থান। এই যে গর্ভাশয়, এর অবস্থানের উপর ভিত্তি করে গর্ভাশয়কে 3 ভাগে ভাগ করা যায়। সো এই 3 ভাগের মধ্যে একটাতে গয়ের নিচে দাগ থাকে, একটাতে উপরে দাগ থাকে, একটাতে গয়ের পাশে দাগ থাকে। তো লক্ষ্য করো, গর্ভাশয় আমরা জানি এটা যদি একটা স্তবক ধরি, এগুলো হচ্ছে বাকি স্তবক। তো এই আন্ডারলাইনটা মানে হচ্ছে বাকি স্তবক, আন্ডারলাইনটা মানে হচ্ছে বাকি স্তবক। অর্থাৎ যখন গর্ভাশয় বাকি স্তবকগুলোর উপরে থাকে, অধি মানে উপরে, তখন সেটাকে বলবো অধিগর্ভ, মানে গর্ভাশয়টা উপরে, অধিগর্ভ মানে উপরে গর্ভাশয়। যখন বাকি স্তবকগুলো, এই আন্ডারলাইনটা বাকি স্তবক, বাকি স্তবকের নিচে গর্ভাশয় থাকে, তখন সেটাকে বলবো অধগর্ভ, অধ মানে নিচে, অর্থাৎ নিচে গর্ভাশয়। আর যখন বাকি স্তবকগুলো এই গর্ভাশয়ের চারদিকে থাকে তখন সেটাকে আমরা বলবো গর্ভকটি। ঠিক আছে, তো ম্যাক্সিমাম উদ্ভিদই কিন্তু অধিগর্ভ, ম্যাক্সিমাম ফুলই কিন্তু অধিগর্ভ, তাই গয়ের নিচে এরকম একটা দাগ থাকবে। তাহলে এই গর্ভাশয়ের অবস্থান, এইখানে আমরা কি লিখবো? অধিগর্ভ লিখবো, এবং সেটা কিন্তু এইখানে বলাই আছে। তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে দেখো অধিগর্ভ, অধগর্ভ আর পরিগর্ভ বা গর্ভকটি যেটা, তাহলে আমরা কি লিখবো ভাইয়া? আমরা লিখব গর্ভাশয়ের অবস্থান অধিগর্ভ, এবং এই অধিগর্ভের অপর একটা নাম হচ্ছে কিন্তু গর্ভপাদ। সো গর্ভপাদ আমরা লিখতে পারি, কিন্তু যেহেতু বইয়ে মানে অ্যাসাইনমেন্টে অধি অধ দিয়ে আছে তাই আমরা অধিগর্ভ লিখলাম। তাহলে দেখো আমাদের 4 মার্কস কিন্তু আমরা পেয়ে গেলাম ইনশাআল্লাহ। এবং এই জিনিসটাই যদি আমি এখানে কাট করে পেস্ট করে দিই তাহলে 8 মার্ক পেয়ে গেলাম। তো চলো ঝটপট আমি এটা এখানে লিখে দেই। সো তোমরা বারবার অ্যাসাইনমেন্ট দেওয়ার পর বলো ভাইয়া পিডিএফ দেন। আরে বোকা, এই জিনিসটা তো আমি এখানে সব তুলেই দিলাম, আবার কিসের পিডিএফ? তুমি ভিডিও দেখো নাই? তো চলো এইটা আমি তুলে দেই, আমি এখন না দেখে একবার তুলে দিই, তাহলে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে শুরুতে এরকম একটা গোল্লা দিয়ে প্লাস, তারপর হিজড়া সাইন বানিয়ে দিই, তারপর উপবৃত্তি, বৃত্তি, দল, পুং এবং স্ত্রী। এবার যে কাজটা করব, সবখানে দিব 5, শুধু পুংকেশর অসংখ্য। তারপর কি করব? শেষের দুইটাতে ব্র্যাকেট, আর এখানের মধ্যে যেটা ব্র আছে সেটা ব্র্যাকেট। দেন এই দুইটাও পরস্পর যুক্ত, তাহলে এটার একটা, এই দুইটার উপরে দাগ আর পরেরটার নিচে দাগ, এই দুইটার উপরে দাগ পরেরটার এই যে নিচে দাগ, মানে গয়ের এই যে নিচে এখানে দাগ দিবা, এই গয়ের নিচে এইখানে দাগ দিবা। সো এই হচ্ছে পুষ্প সংকেত। সো এই যে পুষ্প সংকেত আমরা লিখে ফেললাম, এইটা লেখার জন্যই 4 মার্কস। এখন তুমি যদি এটা এক্সপ্লানেশন করো, এইটার এক্সপ্লানেশনই তো ভাইয়া এইটা,
তাহলে আবার এটার এক্সপ্লানেশন দেওয়ার তো তোমার দরকার নাই, তোমার তো এটার এক্সপ্লানেশনই ঠিক। তাহলে 4 মার্ক ক্লিয়ার, জবা ক্লিয়ার, জবা ক্লিয়ার। আমরা চলে আসবো ঢ্যাঁড়সে, ওকরা, রাইট? বা তোমরা কি বলো, লেডিস ফিঙ্গার। আচ্ছা, তাহলে এই সেই ঢ্যাঁড়স, এইটা নিয়ে একটু ভালো ঝামেলা আছে, অনেকের মনে অনেক কনফিউজড আছে, তাই সেই কনফিউজটা এখন আমরা ক্লিয়ার করব। আমি ঢ্যাঁড়স দেখলেই তোমাদের একাডেমিকের জন্য একটা কথা আমার মনে পড়ে, সেই কথাটা হচ্ছে এইরকম যে দুর্বল আবুল, ঢ্যাঁড়স দেখলেই মনে পড়ে, দুর্বল আবুল ঢ্যাঁড়স খেয়ে ডায়াবেটিস কমায়। খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা। দুর্বল আবুল ঢ্যাঁড়স খেয়ে ডায়াবেটিস কমায়, অর্থাৎ ঢ্যাঁড়স বানান কি ঠিক হলো? তোমাদের বই অনুযায়ী এমন দিছে, অর্থাৎ ঢ্যাঁড়সের বৈজ্ঞানিক নাম হচ্ছে আবুল। আবুল মানে হচ্ছে অ্যাবেল মসকাস, অবশ্যই নিচে আন্ডারলাইন, পরেরটা এর পাশেই হবে, ছোট করে লিখি, অ্যাসকুলেন্টাস। এবং এই ঢ্যাঁড়সের দুইটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র রোগের উপকার করে, আর এটা খেলে দুর্বলতা কাটে। সো এই হচ্ছে সেই ঢ্যাঁড়স, যে ঢ্যাঁড়সের একাডেমিক বা অ্যাডমিশনের জন্য এতটুকু এমসিকিউ পড়তে হয়। ওকে, তাহলে আবুল ঢ্যাঁড়স খায়, আবুল ঢ্যাঁড়স। ওকে, সো বৈজ্ঞানিক নাম। তো চলে আসি কোন জায়গায় ঢ্যাঁড়সের তোমাদের কনফিউশনটা হয়। আমি তোমাদেরকে প্রশ্নটা পড়াই, তাহলেই তোমরা দেখবা যে তোমাদের কনফিউশন কোথায়। দেখো, একটি ঢ্যাঁড়স নিয়ে ধারালো চাকু বা ছুরির সাহায্যে এর মাঝ বরাবর কেটে নিতে হবে। কাটা অংশে রং টং যে কোনো রং দিব, লাগিয়ে কি করব, পৃষ্ঠায় একটা বা দুইটা ছাপ, তার মানে ছাপ কিন্তু একটাও নেওয়া যাবে, দুইটাও নেওয়া যাবে, ঠিক আছে ভাইয়া? এবং নিম্নলিখিত বিষয়গুলো ছক একে উপস্থাপন করতে হবে। ছাপটি শনাক্তকরণ করতে হবে এবং তার অঙ্গসংস্থানিক ভাষায় ছাপের আকৃতিটিকে কী নামে ডাকা হয় সেটা, ছাপটির বিভিন্ন অংশে লেবেলিং করব আর শনাক্তকরণের ব্যাখ্যা দিব। আচ্ছা, কনফিউশনটা কোথায় জানো? এই জায়গায়, যে মাঝ বরাবর কেটে নিতে হবে। এইবার তোমরা আমাকে তোমরা শুরু করো এরকমভাবে, আমি তো অলরেডি কাইটা ফেলছি যাতে ভিডিও করতে প্রবলেম না হয় বা দেরি না হয়। এই তো একটা ঢ্যাঁড়স, রাইট? চিন্তার বিষয়। আচ্ছা, মাঝ বরাবর, তাহলে আমি কি এইটার দৈর্ঘ্য মাপবো, যেহেতু একটা লম্বা স্ট্রাকচার, মাইপা এর মিড পয়েন্টটা কি এরকম করে ঘ্যাচাং করে কেটে দিব, না এইভাবে তার মাঝ বরাবর নিয়ে ঘ্যাচাং করে কেটে দিব? যেহেতু মাঝ বরাবর বলছে, তো এই মাঝ বরাবর যেমন আমার এদিক দিয়েও কাটা যায়, আমার আবার হাইট মেপে মাঝ বরাবর এদিক দিয়েও ফালা করা যায়, তাহলে কোন মাঝ বরাবর হবে? এবং এক এক স্টুডেন্ট আমাকে এক একটা দিচ্ছ যে ভাই আমি কিভাবে দিব, মানে অলরেডি অনেকেই কাজ স্টার্ট করে দিছে। এখন এখানে আমার এক্সপ্লানেশনটা আমি দিই। প্রথম কথা কি জানো? প্রথম কথা হচ্ছে যে এই যে ঢ্যাঁড়স, এর যদি আমি মাঝ বরাবর এভাবেও কাটি তাহলেও কিন্তু হবে, এভাবেও কাটি তাহলেও কিন্তু হবে, বাট এইভাবে কাটাটাই যুক্তিসঙ্গত। প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া? লিসেন, দেখো ভাইয়া, আমি এই ঢ্যাঁড়সের এইভাবে মাঝ বরাবর কাটছি, আমার কাছে এরকম আরেকটা ঢ্যাঁড়স ছিল, আমি ঠিক এই মাঝ বরাবর কাটছি। এই মাঝ বরাবর যখন আমি কাটছি, এইটাকে এখন যেটা আমি দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় ঢ্যাঁড়সের প্রস্থচ্ছেদ, ইংরেজিতে ক্রস সেকশন। আমরা কিন্তু ঢ্যাঁড়সের কিছু জিনিস দেখতে ক্রস সেকশনও করি, বিশেষ করে অমরা বিন্যাস, এগুলো দেখতে ক্রস সেকশনও করি। তাহলে এটাও কিন্তু একটা ক্রস সেকশন, এবং এটাতে আমি রং করে একটা ছাপ নিব, চমৎকার একটা ছাপ আসবে। বুঝতে পারছো? কেউ এই কাজটাও করছে এবং তোমরাও করতে পারো, যেহেতু দুইটা ছাপ নিতে হবে, এদিক দিয়েও করতে পারো, এদিক দিয়েও করতে পারো। কিন্তু লজিকে আসো। লজিকটা কি? লজিকটা হচ্ছে আমি তো মিড পয়েন্টে কেটে এরকম পাইছি না? দেখছো আমার হাতটা কিরকম আঠালো হচ্ছে, যে মিউসিলেজ, পিচ্ছিল, হ্যাঁ, এটার বৈশিষ্ট্য আমরা পড়বো, ইয়াল্লাহ। আচ্ছা, তো মাঝ বরাবর কেটে এরকম পাইছি,
তাকাও আমার দিকে, চাকু, আমি মাঝ বরাবর কাটলাম না। এই জায়গাটা কি মাঝ? কখনোই মাঝ না। আমি যদি এই জায়গায় কাটি, দেখো তো সেম না, দেখো তো সেম না। তাহলে এই যে আগের বার যে মাঝ বরাবর কাটা ছিল সেটাও যেমন, কিনারে কাটছি সেটাও তেমন। তার মানে যদি এভাবেই কাটতে বলতো তাহলে মাঝ বরাবর কথাটা উল্লেখ করতো না, কারণ এই দিক দিয়ে যেভাবেই আমি কাটি না কেন আমি একই জিনিস পাবো। বাট এইটাকে যদি আমি একদম মাঝ বরাবর কাটি তাহলে আমি এরকম পাবো, কিন্তু আমি যদি একটু সাইড দিয়ে কাটি আমি কিন্তু এই বীজ পাবোই না। ক্লিয়ার? তার মানে মাঝ বরাবর বলতে এটাই চেয়েছে। আমি আবারও বলছি, এটাই চেয়েছে। তবে যদি তোমরা মনে করো ওইটাও দিতে পারো। ওইটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এইটা হচ্ছে লম্বচ্ছেদ। এটা হচ্ছে লঙ্গিচুডিনাল সেকশন বা ভার্টিক্যাল সেকশন, আর ওটা হলো ক্রস সেকশন বা হরাইজন্টাল সেকশন। কিন্তু একটা কথা, যেহেতু বলছে এই ছাপটা শনাক্তকরণ লিখতে হবে, তাহলে ভাই তুমি যদি দুইটা ছাপ দাও তাহলে এখানে কি ঢেঁড়সের লম্বচ্ছেদ ও প্রস্থচ্ছেদ দুটাই লিখবা? তো আসলে যেহেতু চাইছে এইটা, তাই আমরা বেশি পাকামো না করে আমরা এটাই দিব। সো ঢেঁড়সের লম্বচ্ছেদ। চিত্রটা হবে কি? ঢেঁড়সের লম্বচ্ছেদ। ওই যে বলছে না অঙ্গ সংস্থানিক দিক দিয়ে নাম, এদিক দিয়ে কাটলে হয়তো প্রস্থচ্ছেদ, এদিক দিয়ে কাটলে হলো লম্বচ্ছেদ। সো আশা করি বুঝতে পারছি মাঝ বরাবর বলতে আসলে কোনটা বুঝাইছে। তবে ওইটা কেউ দিলেও হয়তো বা রাগ করবে না, কিন্তু আমার বিশ্বাস ম্যাক্সিমাম এটাই দিবে। ঠিক আছে, ওকে। ওকে, আজান হচ্ছিল তাই একটু পজ করেছিলাম। তার মানে আশা করি আমরা বুঝতে পেরেছি লম্বচ্ছেদটাই চেয়েছে, মাঝ বরাবর মানে এটাও চেয়েছে। এবং আরেকটা জিনিস চিন্তা করলেও মাঝ বরাবর যে এটাই, সেটাও কিন্তু মাথায় আসে। যেমন আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, সেই দুই পার্শ্বে সমান ভাগ করতে গেলে আমাকে কিন্তু এইভাবেই মাঝ বরাবর ভাগ করতে হবে। আমি যদি বলি ঢেঁড়স দ্বিপার্শ্বীয় প্রতিসম, বা ঢেঁড়স অ্যাকচুয়ালি এদিক দিয়ে কাটলেও ইকুয়াল হবে। সো ঢেঁড়স যদি দ্বিপার্শ্বীয় প্রতিসম চিন্তা করি, তো মাঝ বরাবর কাটলেই কিন্তু দুই পাশটা সমান হবে। সো এই দিক দিয়ে কাটলে কিন্তু দুই পাশটা ইকুয়াল হবে না। সো সব মিলে আমরা এটাই হচ্ছে কাটবো আর কি এভাবে। এবার আমরা এই জিনিসটাতে রং করব, এবং আমি একটু তোমাদের দেখাই দিই এই জিনিসটাতেও রং করব। সো এই রং করার পর এইভাবে জাস্ট ছাপ নিব। কোথায়? ওই অ্যাসাইনমেন্টের যে বক্স করছো সেই জায়গায়। সো এখানে তো ছাপ নিলে ভালো আসবে না, তো নর্মালি এই দুইটার ছাপ নিলে কেমন আসবে সেটা আমি গুগল থেকে একটা পিকচার দেখাই তোমাদেরকে আগে, তারপর আমি একটু দেখাই। খেয়াল করো, যদি আমরা ক্রস সেকশন করি তাহলে এই রকম একটা ছাপ আসবে, আর যদি আমরা লঙ্গিটিউডিনাল সেকশন বা লম্বচ্ছেদ করি তাহলে এই রকম একটা ছাপ আসবে। এবং লক্ষ্য করো এখানে দুই দিকে বীজ দেখা যাচ্ছে, কিন্তু আমি যেটা করছি, এই যে লক্ষ্য করো, আমি যেহেতু মাঝ বরাবর কাটছি, তো আমার কিন্তু দুই দিকের এই দিকে একটু মোটামুটি বীজ দেখা যাচ্ছে ভালো, কিন্তু এই দিকে এইখানে বীজগুলো পড়ে গেছে। তাই তুমি যখন ছাপ নিবা তখন কিন্তু দুই দিকে বীজ নাও আসতে পারে। সো এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই, তুমি আবার ইচ্ছা করে আইকা দিও না। ঠিক আছে ভাইয়া? সো এই হচ্ছে সিম্পল ব্যাপার। এখন এই জিনিসটার কোনটা কি সেটা আমাদেরকে লেবেলিং করতে হবে। তো এখন আমি যদি তোমাদেরকে দেখাই, আমি যদি ছবিটা দেখাই তাহলে একটু ভালো বোঝা যাবে, কারণ ছবিটা আর এটা তো সেম। লক্ষ্য করো এই জায়গাটাতে লক্ষ্য করো, এই জিনিসটা হচ্ছে সিড, মানে হচ্ছে বীজ, যেটা নিষেকের আগে ডিম্বক ছিল। এবং আমরা সবাই জানি ডিম্বক যেখান থেকে উৎপত্তি লাভ করে, এই যে এই জায়গা থেকে, এটাকে বলা হয় অমরা। তাহলে এই ঢ্যাঁড়সের অমরাগুলো কিন্তু একদম অক্ষে অবস্থিত। তার মানে এই প্রস্থচ্ছেদ থেকে আমি দেখতে পেলাম যে ঢ্যাঁড়সের অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়। ঠিক আছে? তবে অক্ষ থেকে অমরা উৎপত্তি হয় দুইটা অমরা বিন্যাসে। আমি যদি একটু হালকা এই জিনিসটা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি, অমরা অক্ষে থাকে দুই ধরনের অমরা বিন্যাসে। একটা হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস, আর একটা হচ্ছে মুক্ত মধ্য অমরা বিন্যাস। তাহলে অক্ষীয় এবং মুক্ত মধ্য দুই ধরনের অমরা বিন্যাসে অমরা থাকে অক্ষে। তাহলে ঢ্যাঁড়সেরটার অমরা অক্ষে আছে, তাহলে আমরা এটাকে মুক্ত মধ্য না বলে
অক্ষীয় বললাম কেন, তোমরা যদি বই পড়ে দেখো দেখবা মুক্ত মধ্য অমরা বিন্যাসেরও ডেফিনেশনে লেখা আছে অমরা অক্ষে থাকে, কারণ অক্ষে মানে কি মাঝে থাকে, মধ্যে থাকে। তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাসের গর্ভাশয়টা বহু প্রকোষ্ঠ থাকে, যেখানে মুক্ত মধ্যতে গর্ভাশয় থাকে এক প্রকোষ্ঠ। এইবার আমি যদি তোমাদেরকে একটা জিনিস চিত্রটা দেখাই তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, একদম ফকফকা ক্লিয়ার হয়ে যাবা। লক্ষ্য করো এখানে কতগুলো প্রকোষ্ঠ। এই যে বীজটা, এই যে গোল্লা একটা ঘর আছে, এটা একটা প্রকোষ্ঠ। এই বীজটা আর একটা ঘরে আছে, এটা একটা প্রকোষ্ঠ। এবং এই দুইটা প্রকোষ্ঠকে পৃথক করছে একটা পর্দা। সেপ্টা মানে পর্দা, সেপ্টা মানে কি পর্দা। সো এটা যেহেতু একটা পর্দা, এটার নাম সেপ্টাম হওয়া উচিত ছিল। সবগুলো পর্দাকে একসাথে বলে সেপ্টা। আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখছো এটার নাম লোকিউল। সো এটা তোমার লেভেলিং না করলেও চলবে। আচ্ছা, তাহলে অমরা বিন্যাস কিন্তু আমরা এখান থেকে শিখলাম, সাথে আমরা দেখলাম যে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। এই সেকশন থেকে আমরা কি জানি এই যে উপরের যে অংশটা দেখছো এটাকে বলে পেডাঙ্কল। পেডাঙ্কল মানে হচ্ছে বৃন্ত, বোটা, সহজ কথা। পেডাঙ্কল মানে বোটা, বৃন্ত, পেডাঙ্কল। সো তুমি বাংলায় বৃন্ত লিখে দিতে পারো। আমি আসছি। এরপরে দেখো আমরা সব সময় জানি যে বাইরের যে খোলক, এই বাইরের খোলকটাকে বলে বা পুরো খোলসটাকে বলে পেরিকার্প। তবে সত্যিকার অর্থে পেরিকার্পের আবার তিনটা অংশ, এপিকার্প, মেজোকার্প, এন্ডোকার্প। তাহলে এই বাইরেরটা পেরিকার্প না লিখে তোমরা এপিকার্প লিখবা। আর এন্ডোকার্পের ভেতর বীজ থাকে, তাহলে এটা হচ্ছে এন্ডোকার্প, এর ভেতর বীজ আছে। আর এই মাঝের এই সাদা অংশটা হচ্ছে মেজোকার্প। আর এইটা তো সিড জানোই, আর সিডের গোড়াটা হচ্ছে অমরা। আর এই যে উপরে সেপ্টা দেখলা, সেই সেপ্টাটা এখানে এরকম করে দেখাইছে। যদি আমরা এদিক দিয়ে কাটতাম তাহলে ওই রকম দেখা যেত। সো এক্স্যাক্টলি এই ছাপে যে এরকম পাবো, এই জিনিসগুলোই কিন্তু আমাদেরকে লেভেলিং করতে হবে। তাহলে এখন আমি যদি একটা খাতায়, এর অপর পৃষ্ঠায় ছাপ নেওয়ার ট্রাই করি, আমি যদি একটু ছাপ নেওয়ার ট্রাই করি, যেমন আমি এখানে কিছু কালি দিয়েছি, এখানে কিছু কালি দিয়েছি, আমি এইটা একটু নেই, দেখা যাক কি হয়। ওকে, আমি এইখানে একটু কালি ভরালাম। ভরানোর পর আমি এখানে কাগজেই ছাপ নিই, দেখি কি হয়। কিচ্ছু হইলো না, কারণ পুরো কালি। আচ্ছা দেখো, আমি কয়েকটা ছাপ নিই। তাহলে তোমরা যে কাজটা করতে পারো, কয়েকবার, যেহেতু কালি এরকম হয়ে গেলে কয়েকবার আগে ট্রাই করতে পারো। প্রথমে ছাপটা দিও না, যেহেতু অ্যাসাইনমেন্টের ছক। এবং আরো সবচেয়ে ভালো হয় তোমরা যে কাজটা করতে পারো, আগেই ছাপ দিবা। যদি দেখো ছাপ ভালো হয়েছে দেন ঘর পূরণ করবা। এই পুরো ঘর একে শেষে ছাপ দিয়ে যদি এরকম হয়, সর্বনাশ। যেহেতু 1 থেকে 2টা দেখো, কয়েকবার দেওয়ার পর এবার কিন্তু স্পষ্ট আসতেছে। ওয়াও, অ্যামেজিং, ইয়ে কি মজা, ফ্যান্টাস্টিক, অস্থির, সুপার। দেখছো ভাইয়া, আমি তোমাদেরকে দেখাতে চাই নিচেরগুলো কত সুন্দর। মাই গড, এই যে প্রকোষ্ঠ যেগুলো তোমরা ছবি আঁকো, অ্যামেজিং। তবে কষ্ট পেতে পারো ভাইয়া, আমরা তো এটা আঁকতে পারবো না, এটা তো আঁকা যাবে না আপনি বললেন। হ্যাঁ, এটা তো আঁকা যাবে না, তারপরে দেখো কত মজার। এখন ওই বড় জিনিসটা আমি কিভাবে এখানে দিব, আমি আগে থেকে রং লাগাই নাই তো, মানে এই জিনিসটা আমি কেমনে এখানে প্লেস করবো আমি বুঝতেছি না। আচ্ছা, আমার হাতে পড়ে যেতে পারে, আমি কাগজের উপর একটু রংটা করে দেখি কেমন আসে। ওকে, আমি একটু পজ করে রাখি। পোলাপাইন জাস্ট ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে। আমি সব রং দং ফেলায় দেখো কি করে ফেলছি, আস্তাগফিরুল্লাহ। এখানে আমি কি রং করছি ভাই, তো ভাই যাই হোক, তোমরা মানে মেইন বিষয়টা বুঝছো। খুব সুন্দর করে এখানে দিয়ে ফাইনাল একটা আমার সব গেল, নিচে প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। সেখানে সুন্দর করে প্রথমে গাঢ় রংটা না নিয়ে সুন্দর করে এরকম একটা ছাপ নিবা, এক্স্যাক্টলি এরকম একটা ছাপ নিবা। ঠিক আছে, ছাপ নেওয়ার পর কোনটার নাম কি হবে সেই জিনিসগুলো আমি যদি এখন একটু হালকা লিখা দিই, হায় সর্বনাশ, সব গেল গেল গেল, বোর্ডও গেল, সবই গেল, হাতও গেল, সবই গেল। এগুলো কি উঠবে পরে? হ্যাঁ উঠবে, কিন্তু আমার হাতেরটা তো আর উঠছে না। ওকে, তাহলে আমরা ছাপ নিয়ে ফেলছি, মনে করো ছাপ আমরা নিয়ে ফেলছি। কি একটা অবস্থা, যাই হোক খুব মজা পাচ্ছি। এইভাবে তার তো প্র্যাকটিক্যালি বায়োলজি করা হয় না, তাই না? আচ্ছা, তাহলে এরকম যখন আমরা ছাপ নিব কেমন হইলো সেটা আমি দেখা দেখা আঁকি, দেখা দেখা আঁকি যে ছাপটা কেমন হইলো।
এই যে মনে করো এরকম হইল। আচ্ছা, আমি একটু মাঝখানের বিষয়টা হালকা একটু বোঝায় দিই। জাস্ট এখান থেকে আমি ডিম বের করে দিই। হ্যাঁ, আমি অত জটিল রাখছি না। যেটা লেভেলিং করবা এটার নাম হচ্ছে পেডাঙ্কাল, পেডাঙ্কাল বা বৃন্ত বোটা। এইটা হচ্ছে এপিকার্ভ, পেরিকার্ভ দেওয়ার দরকার নাই। এটা তুমি কি লিখবা? এপিকার্ভ। কারণ মেজোকার্ভ এন্ডোকার্ভ হচ্ছে পেরিকার্ভের অংশ। শেষ। যদি দেখাইতে পারতাম নিচে কি অবস্থা। ওকে, এরপরে এই জিনিসটা হচ্ছে মেজোকার্ভ। মেজোকার্ভ এই বীজকে ঘিরে রাখছে, এই জায়গাটা হচ্ছে এন্ডোকার্ভ। এটা হলো বীজ, বীজের এই গোড়া, এটা হচ্ছে অমরা। এই জায়গায় আছে সেপ্টাম বা সেপ্টা। এই তো, এই হচ্ছে ভাইয়া লেবেলিং। তাহলে আমরা ঢেঁড়সের ছাপ দিয়েছি, আমরা লেবেলিং করেছি। তাহলে শনাক্তকরণে আমরা কি লিখবো? যেটা হলো ঢেঁড়সের লম্বচ্ছেদ। প্রশ্ন হচ্ছে কেন এটা ঢেঁড়সের লম্বচ্ছেদ? এইবার ব্যাখ্যা দিব। এই ব্যাখ্যার মধ্যে আমরা বৈশিষ্ট্য লিখব। এই ব্যাখ্যার মধ্যে আমরা কি লিখব? বৈশিষ্ট্য লিখব। অর্থাৎ অর্থাৎ এইটার মধ্যে একটা জিনিস দেখো, শনাক্তকরণ মানে কিন্তু আমরা এখানেই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবো। বুঝতে পারছো? এখন এই বৈশিষ্ট্যগুলো ঢেঁড়সের আছে, সেটাই আমরা কিন্তু ব্যাখ্যা করব। কিন্তু আলটিমেটলি এই যে ঢেঁড়সের ছাপ দিচ্ছি, এই ছাপটা কি, এটাই কিন্তু শনাক্তকরণ হচ্ছে ঢেঁড়সের লম্বচ্ছেদ। যে এই ছাপটা হচ্ছে ঢেঁড়সের লম্বচ্ছেদ। ওকে, কেন এটা ঢেঁড়সের লম্বচ্ছেদ, এই ব্যাখ্যাটা আমরা এখানে করব। তাহলে এখানে আমরা কি কি লিখবো দেখো ভাইয়া। এই ঢেঁড়সটা কাটার পর আমরা এখানে কিন্তু যে পিচ্ছিল আঠালো জিনিসটা পাইছি, যেটা হচ্ছে মিউসিলেস। তাহলে আমরা সেই অংশটা 1 নম্বরে লিখে দিব। আমি একটু এখানে লিখতেছি 1 নাম্বার। আর আমরা কিন্তু কচি ঢেঁড়সই খাই, তার মানে যে ঢেঁড়স আমি কাটছি এটা হচ্ছে কচি, তার মানে কচি অংশই ছিল। তাহলে এটার কচি অংশ পিচ্ছিল ও আঠালো এবং মিউসিলেস পূর্ণ। মিউসিলেস পূর্ণ, এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো, এই যে গায়ে রোম আছে না, হাতে একটু কেমন জানি সুরসুরি লাগে, সো রোম অর্থাৎ রোমযুক্ত বা রোমশ। তাহলে দেহ যদিও লম্বচ্ছেদ মানে ভেতরেরটা দেখবো, কিন্তু সাইডে তো এই রোমগুলো দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে রোমশ। রোমশ, এটা কি বলতো? রোমশ। 3 নাম্বার ভাইয়া যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো যে ঢেঁড়স তো এটা ফুল না, আমরা তো ঢেঁড়স ফুল নিয়ে কাজ করছি না, আমরা কাজ করছি ঢেঁড়স ফল নিয়ে। তাহলে এই ঢেঁড়স ফলটা কি ধরনের ফল সেটা কিন্তু আমাকে ব্যাখ্যা করতে হবে। ইস, আমার সুন্দর এই জিনিসটা নষ্টই হয়ে গেল। এইখানে দেখো লেখা আছে ডেহিসেন্ট, এখানে লেখা ছিল ড্রাই ফ্রুট, ব্র্যাকেটে আছে ক্যাপসুল। সো এইটা না লিখলে হবেই না ভাইয়া, হবেই না। অর্থাৎ এই ঢেঁড়সটা হচ্ছে শুষ্ক, মানে ড্রাই ফ্রুট, শুষ্ক ফল, এবং বিদীর্ণ হয়। ডেহিসেন্ট মানে বিদীর্ণ হয়, ফেটে যায়। শুষ্ক বিদীর্ণ, এটাকে আমরা এভাবে বলতে পারি বিদারী ফল, যা ক্যাপসিউল নামে পরিচিত। তার মানে এইটা না লিখলে পাপ হবে, পাপ। কারণ ভাই তুমি ঢেঁড়স ফলের প্রস্তুচ্ছেদ করছো, তাহলে এইটা যে ক্যাপসিউল ফল সেটা যদি তুমি না লেখো তাহলে কিন্তু পাপ হবে। তাহলে শুষ্ক বিদারী ফল যা ক্যাপসিউল নামে পরিচিত, যা ক্যাপসিউল নামে পরিচিত, এইটা তোমাকে মাস্ট লিখতেই হবে, লিখতেই হবে, লিখতেই হবে। এইবার এই ঢেঁড়সটা তো লম্বা, এটা তো আর গোল না, এটা তো আলু না, তাহলে এটা যে লম্বা সেই জিনিসটাও লিখে দাও। আমি এইটুকু মুছে ফেললাম ভাইয়া, আমি এখান থেকে আবার শুরু করি। 4 নাম্বার, এটা হচ্ছে লম্বা। 5 নাম্বার, তুমি এখানেও দেখতে পাচ্ছ অমরাটা কিন্তু একদম সেন্টার অক্ষে আছে। তাহলে অমরা বিন্যাস, অমরা বিন্যাস অক্ষীয়, অমরা বিন্যাস অক্ষীয়। সাথে গর্ভাশয় যে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট সেটা কিন্তু এই সেকশনে দেখা যাচ্ছে না, তাই আমরা গর্ভাশয় যে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট সেইটা কিন্তু আমরা লিখছি না। এছাড়া নিচের দিকে সেপ্টা আছে বা সেপ্টাম আছে, তাহলে আমরা 6 নাম্বার সেটা লিখে দিই যে সেপ্টাম বা সেপ্টা উপস্থিত, এভাবে লিখে দিই সেপ্টা উপস্থিত।
তো নিচে না উপরে দরকার নাই, কারণ যেখানেই কাটবা শেপটা তো পাবো। তাহলে শেপটা উপস্থিত, এটা আমরা কি লিখে দিলাম। এখন যেটা কথা, মেজোকার্ভ হচ্ছে এই যে মাঝের সাদা অংশটা। তাহলে মেজোকার্ভ সাদা এবং উপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত। মেজোকার্ভ সাদা এবং উপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত। এরপরে এন্ডোকার্পের ভেতরে কিন্তু বীজ থাকে। তাহলে 8 নাম্বার, এন্ডোকার্পের ভিতরে বীজ থাকে। 9 নাম্বার, তুমি যদি পেডাঙ্কলের কথা লেখো বা দেখো এর উপরের এই অংশটুকু কি একটু স্ফীত, তাহলে সেই জিনিসটা লিখতে পারো। 9 নাম্বার, উপরের অংশ স্ফীত। এই যে এতগুলো পয়েন্ট কিন্তু আসলে লেখার দরকার নাই, তাই না? তারপরে আমরা অনেক কিছুই লিখে ফেললাম। তো এই হচ্ছে ভাইয়া ব্যাখ্যা, যে ফাইনালি আমরা লিখবো তাহলে এই বৈশিষ্ট্যগুলো ঢেঁড়সের সাথে মিলে যায়, তাই আমরা বলতে পারি যে ছাপ দেওয়া এই অংশটা এটা হচ্ছে ঢেঁড়সের লম্বচ্ছেদ। সো দ্যাটস অল। এই হচ্ছে পুরো অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট করার অভিজ্ঞতা একদম ভয়াবহ। এখন আমাকে সব পরিষ্কার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো প্রশ্ন নাই। তাহলে এই যে এত কিছু দিয়েছিল, প্রতিসাম্যতা দেখাইছে, এগুলো কিচ্ছু না। এবং আমি একবার রিভাইজ করে নিই, কোনো কিছু বাদ গেল কিনা। না, আল্লাহর রহমতে কোনো কিছু বাদ যায়নি। তারপরে কোনো প্রবলেম হলে যদি মনে হয় এই জায়গা বুঝছি না, কমেন্ট করো, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।